আমি একবার ডিসেম্বরের দিকে আমার বোনের বাড়িতে আমার ভাগিনা শাওনকে নিয়ে বেড়াতে যাই। আমার আপার বাড়ি ছিল নেত্রকোনায়। আমি আর আমার ভাগিনা শাওন খুব সকালে রওনা দেই এবং আমরা ঠিক সকাল 11টায় তাদের বাড়িতে পৌঁছাই। আমার বোন নতুন বাড়ি তুলেছে। বাড়িটা 3 তলা এবং নিচে মার্কেট। আমার বোনের 2 ছেলে ছিল, তারা আবার হচ্ছে যমজ। তাদের নাম ইমন এবং ইভন। আমরা যেদিন যাই তারা তার পরের দিন সেই বাড়িটায় ওঠে। আমরা যেদিন যাই তারা তার পরের দিন সেই বাড়িটায় ওঠে। আসলে নতুন বাড়ি সবার কাছে ব্যাপারটা খুব আনন্দের ছিল। আমরা প্রথম দিন অনেক টায়ার্ড ছিলাম, তাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি। হঠাৎ রাত 2টা বা 3টার সময় আমার ঘুম ভেঙে যায়। আমার মনে হলো আমার রুমের টয়লেটে কেউ আছে। আমি আমার বিছানার দিকে তাকিয়ে দেখি আমার 3 ভাগিনা ইমন, ইভন, শাওন আমার সাথে ঘুমিয়ে আছে এবং আমি ভাবলাম যে ওরা কেউ মনে হয় কল ছেড়ে ঘুমিয়ে পড়েছে। আমি টয়লেটে গিয়ে দেখি পুরো টয়লেট নষ্ট করা এবং আমার খুব মেজাজ খারাপ হয়ে যায়। তাই আমি ওদের ডেকে উঠাই এবং ওদেরকে বলি যে তারা কেন টয়লেটের এই অবস্থা করেছে। ওরা বলে, মামা আমরা কেউ ঘুম থেকে উঠিনি, তাহলে আমরা কিভাবে করব? আমি ভাবলাম হয়তো আপার কাজের মেয়ে মৌ বোধহয় এই কাজ করেছে। পরদিন শাওন, ইমন আপাকে রাতের কথা বলল এবং আপা মৌকে দিয়ে টয়লেটটা পরিষ্কার করলো। সেই দিন সন্ধ্যায় আমার দুলাভাই কিছু ফলমূল নিয়ে আসলো এবং আমরা অল্প কিছু খেলাম আর বাকিগুলো রেখে দিলাম। পরদিন সকালে আপা দেখলো কোনো ফলমূল নেই, আর আপা নাকি সারা রাত ছাদে কিছু অদ্ভুত শব্দ শুনেছে। পরদিন সে আমাকে আর দুলাভাইকে এই সব বললো এবং দুলাভাই বলল যে নতুন বাড়ি তো একটু মিলাদ পড়াতে হবে। সেই দিন রাতে প্রায় 1টায় আমি আর আমার 3 ভাগিনা রুমে ক্যারাম বোর্ড খেলছিলাম। হঠাৎ আমার ছাদ থেকে ছাদ থেকে কেউকে আছাড় দেওয়ার, কাউকে আছাড় দেওয়ার শব্দ পাই এবং ছাদে গিয়ে আমরা তাড়াতাড়ি ছাদে যাই এবং দেখি যে আপার বাড়ির পানির ট্যাঙ্কের সম্পূর্ণ পুরোটা ভাঙা এবং পুরো ছাদ পানিতে ভেজা। আমরা সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে যাই এবং সবাই খুব ভয় পাই এবং সেই দিন রাতে আমি আমার রুমে কারো কাদার শব্দ পাই এবং আমি আমার পাশে দেখি ইমন, ইভন, শাওন এই 3জন এক প্রকার বিকট শব্দ করছে এবং কি জানি আমাদের প্রচন্ড শক্তি দিয়ে বিছানার সাথে আটকে রেখেছে। আমি মুহূর্তের মধ্যে সেন্সলেস হয়ে পড়ি। পরদিন আমি জানতে পারি সকালে আমাকে ছাদে পাওয়া গেছে। আমি নাকি ছাদে ঘুমিয়েছিলাম এবং আমার পুরো শরীর পানি দিয়ে ভেজা ছিল। তারপর আমার দুলাভাই সেই দিন একজন হুজুরকে নিয়ে আসেন এবং পুরো বাড়ি বন্ধ করে দেন তিনি এবং আমাকে একটা পানি পড়া দেন। সেই থেকে এখন পর্যন্ত আর কোনো সময় সেই বাড়িতে আর কোনো প্রবলেম হয়নি। আমার নাম টুটুল, আমি মিরপুর 2 দিয়ে থাকি আর কি। ওকে, আমরা ঘটনায় চলে যাই। এই ঘটনাটা কোথায় ঘটেছিল সেটা শুরুতে একটু বলে দিন প্লিজ। ঘটনাটা ঘটছিল সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানার তামাই গ্রামে। ওকে, ওইখানে একটা মাদ্রাসা আছে। নাম বলা দরকার নাই, আমরা শুধুমাত্র ঘটনাটা শুনবো। আমার বাবা আমাকে ওই মাদ্রাসাতে ভর্তি করে দেয়। ওখানে আমি প্রায় ভর্তি হওয়ার প্রায় 4-5 মাস আমার কোনো সমস্যা হয় নাই আর কি এরকম। যাই হোক, যেদিন ঘটনাটা ঘটছে ওই দিন আমি আমার এক ফ্রেন্ডকে নিয়ে আমি লজিং বাড়িতে, সাধারণত যারা কমি মাদ্রাসাতে পড়ে তারা লজিং বাড়িতে থাকে আর কি, ওখানে খাওয়া দাওয়া করে। তো আমিও সেম লজিং থাকতাম এক জায়গায়, এক বাড়িতে। তো সেখানে খাবারের জন্য যাই। সাথে আমার একটা ফ্রেন্ড থাকে আমার সাথে, ও আমার পাশের বাসায়, আমি যে বাসাতে লজিং থাকতাম ওর পাশের বাসায় ও লজিং থাকে। আমরা দুজন একসাথে যাতায়াত করি। তো রাসেল ভাই জায়গাটার বর্ণনা দেওয়া উচিত, যে জায়গাতে আমি ঘটনাটা ঘটছে আমার সাথে। মাদ্রাসার সামনেই ঠিক একটা কবরস্থান ছিল। কবরস্থানের পাশ দিয়ে একটা কাঁচা রাস্তা ছিল। এই রাস্তা দিয়ে গেলে আমার লজিং বাড়িতে গেলে সময় একটু কম লাগে আর কি।
অবশ্য লজিং বাড়িতে যাওয়ার জন্য আরো 2টা রাস্তা আছে, ওইখানটা যাইতে অনেক সময় বেশি লাগে বলে আমি ইয়েতে যাই, ওই শর্টকাট রাস্তা দেখি। তো আমার ফ্রেন্ডকে নিয়ে ওই দিন প্রত্যেক দিনের মতো আমি ওই কবরস্থানের পাশ দিয়েই যাই। কবরস্থানটা শেষ হওয়ার ঠিক 50-60 হাত পরেই একটা জমির ভিতর দিয়ে একটা রাস্তা আছে, যাকে গ্রাম অঞ্চলের ভাষায় আইল বলা হয়। আইলের উপর দিয়ে যাই। আমি ওই গরানটা নামতেই, মানে জমির ভিতরে নামতে একটা বাড়ি আছে। বাড়িটার পিছনের সাইডে, ঠিক পিছনের সাইডে একটা পুকুর আছে, ছোট পুকুর আর কি, গ্রাম অঞ্চলে ময়লা ফেলায় অথবা ওই টিউবওয়েলের পানি গড়ায়, ওখানে একটা বাঁশঝাড়ও আছে। তো ঠিক ওই জায়গাতে যখন যাই, যাওয়ার পরে আমি দাঁড়ায়া যাই, আমি সামনে দেখতে পাই একটা সাদা কাপড় মরানো একটা কিছু একটা পড়ে আছে। যাই হোক, বোঝা যায় যে 3-4 বছরের একটা বাচ্চা আর কি, দাফনের কাপড় পরালে যেরকম হয় আর কি, এরকম কিছু একটা মানে লাশটা আছে। তা আমি আমার ফ্রেন্ডকে বলি যে, ফ্রেন্ড আমাকে কি বললো যে ই করো, কি দাঁড়ায় গেলি কেন? আমি বললাম যে তুই কি কিছু দেখতে পাচ্ছিস না? পরে বললো যে না। পরে বললাম যে দেখ, এখানে দেখ, আমি একটা লাশের মতো কিছু একটা দেখতেছি, তুই কি দেখছিস? পরে ও বললো যে না। আমি ওকে বেশ কয়েকবার দেখানোর চেষ্টা করলাম, কিন্তু দেখতে পারলো না। পরে ওকে আমি বললাম যে তাহলে আমরা এই রাস্তা দিয়ে যাবো না, নেক্সট অন্য রাস্তা দিয়ে যাই। তো এক পর্যায়ে রাজি হলো না। পরে আমার কথা মতো বললো যে আচ্ছা ঠিক আছে, চল অন্য রাস্তায় যাই। পরে যখন আমি ব্যাক পিছনের দিকে আবার যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তা দিয়ে চলে যাওয়ার জন্য যাই, ঠিক ওই যে গরানটা দিয়ে আমি নামছিলাম, যেই গরানটা দিয়ে আমি নামছি, জমিতে নামছি, ঠিক ওই গরান দিয়ে ওঠার সময় দেখি যে একজন মানুষ আর কি গরান দিয়ে নামছে, হাতে একটা সিগারেট ছিল। তখন আমার মনে পড়লো আর কি ছোটবেলার যে ইয়েটা, যে কারোর কাছে যদি আগুন থাকে তাহলে এগুলা কিছু হয় না। তো আমার ফ্রেন্ড বললো তাহলে উনি যেহেতু যাবে ওনার সাথেই যাই। তখন ওনার সাথে আমি কোনো কথাবার্তা না বলে, আমরা দুজনেই কথা বলি নাই, না বলার কারণে উনি আগে আগে হাঁটছিল, আমরা ওনার পিছে পিছে যাই। যাওয়ার পরে ওইখানে যা দেখি আমিও কিছু দেখতে পারলাম না। পরে ঠিক লজিং বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম। ওই রাস্তা দিয়ে আর আসিনি, অন্য রাস্তা দিয়ে আসছি, যদিও সময় বেশি লাগছে। দ্বিতীয় দিন সেম ঘটনাটা ঘটছে। দ্বিতীয় দিন ওই কবরস্থানের পাশটা পার করার পর যখন আমি ওই রাস্তা দিয়ে গরানটা নামার পর ওই জায়গাতে যখন যাওয়ার পরে আমি আবার দাঁড়ায় গেছি। তখন ও বললো যে কি হয়েছে? বললাম যে আজকেও তো দেখতেছি আমি। পরে ও বললো যে ও দেখতে পেলো না ওদিন। পরে সেম ওর কথা আমি বললাম, বললে পরে আবার অন্য রাস্তাতে যাওয়ার জন্য যখন হাঁটছিলাম, পিছনের দিকে আসছিলাম, তখন সেম ওই গরানে, যেই গরানে প্রথমে মানুষটাকে দেখতে পাইছিলাম রাসেল ভাই, ওইখানে সেম ওইভাবেই একজন ব্যক্তি সিগারেট হাতে নিয়ে নামতেছে জমিতে। পরে সেম দ্বিতীয় দিন ওনার সাথেই আর কি লজিং বাড়িতে যাই, খাওয়া দাওয়া শেষ করে অন্য রাস্তাতে আসি। তৃতীয় দিন সেম ঘটনাটাই ঘটছে, সেম মানুষটাই পাইছি। তৃতীয় দিনও যাই। চতুর্থ দিন আর আমি ওই রাস্তা আমি আর যাই নাই, বলছি যে আমি আর যাবো না। হুজুরকেও বলছিলাম, হুজুর বলছে যে আচ্ছা ঠিক আছে, এগুলা কিছু না, আমি দেখবো। পরে আমার সাথে যেগুলো ফ্রেন্ড ছিল, আমরা প্রায় এক রুমে 200 স্টুডেন্ট ছিলাম, 200 জনের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। এর মধ্যে থেকে অনেকেই ছিল যারা আমার কথাটা ঠাট্টা ভাবে নিছে। তো ওরা পরের দিন আর কি, চতুর্থ দিন ওরা ভাবলো যে আমরা যাব আজকে, দেখি তোর ভূত দেখবো, এরকম চিন্তা ভাবনা করে ওরা 7-8 জন প্লাস ওই আমার ফ্রেন্ডটা, ওর নাম ছিল জুবায়ের, ওই ফ্রেন্ডটা সহ ওই যায় আর কি, আমার ভাতটা আনার জন্য যায় বাটি নিয়ে। তো ওই জায়গাতে যখন ওরা যায়, যাওয়ার পরে ওরা কিছু দেখতে পায় না, তখন ওরা আর কি নিজেদের মধ্যে কথাবার্তা বলে, কই ভূত, কই ভূত তো দেখতে পাচ্ছি না। এরকম যখন 3-4 মানে ওরা যখন নিজেদের মধ্যে মতবাদ শুরু করলো, তখন ওরা হঠাৎ মানে বাঁশঝাড়টা মানে বাতাসে হলে যেমন আর কি নড়াচড়া করে, এরকম নড়াচড়া করা শুরু করলো। একটা বাঁশ আর একটা বাঁশের সাথে বাড়ি লাগছে। আশপাশের দিকে তাকায় ওরা ফলো করছে যে কোনো গাছগাছালি নড়তেছে না। তখন ওরা ওইটা বাঁশঝাড় যখন করছে, তখন ওরা আকাশের দিকে তাকাইছে, একজন আর কি আকাশের উপরের দিক তাকাচ্ছে, দেখে যে ওই যে আমি যে জিনিসটা দেখছি, ওই জিনিসটাই ওই বাঁশঝাড়ের উপরে আমি দেখছি শোয়া অবস্থায় মাটিতে, কিন্তু ওরা দেখছে বাঁশঝাড়ের উপরে দাঁড়ানো অবস্থায়, কিন্তু
কাফনের কাপড়টা মরণই ছিল আর কি শরীরের সাথে। পরে ওরা সবাই দেখছে জিনিসটা, দেখার পরে ওরা যখন মাদ্রাসায় আসা পর হুজুরকে বিস্তারিত খুলে বলে, তখন আমি আর কি ওদের কাছ থেকে পরের টুক শুনি আর কি, পরের চতুর্থ দিনের ঘটনাটুক জানি। তারপর ওদের মধ্যে থেকে প্রায় 3-4 জনের আর কি অনেক জ্বর আসে, প্লাস আমারও আসে সাথে। এতো। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, মূল ঘটনার ভয়ঙ্কর অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ। এমন সব লোমহর্ষক সত্য ঘটনা নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি। আপনাকে ঘটনার শুরুতে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যে ঘটনাটি বলেছিলেন সে ঘটনাটি আমার কাছেও অবিশ্বাস্য মনে হয়েছিল। তখন আপনাকে আমি বলেছিলাম যে যদি মানে আপনি একদম জায়গার নাম উল্লেখ করেছিলেন, সেটা আপনি আবারও করবেন, এবং আপনি বলেছেন যে কেউ যদি চ্যালেঞ্জ করে বা কেউ যদি মনে করে যে সে এটা দেখতে চায় তাহলে আপনি সেটা দেখাতে পারবেন। অবভিয়াসলি রাসেল ভাই। সেটাই তো, যারা বেশি ইন্টারেস্টেড এবং যারা অনেক ভাবেন, যারা ভাবছেন, আমি ভাবছি যে এরকম অনেকেই রাজি হন, তো আপনারা যদি কেউ মানে সেই জায়গা দেখতে চান বা সেই জায়গায় যে সরাসরি হাজির হয়ে যেতে চান, তাহলে তো আপনারা ওনার সাথে পরবর্তীতে কমিউনিকেট করে আপনারা সেটা করতেই পারেন। তো আমরা চলে যাই আপনার প্রথম ঘটনায়। ঘটনা বলার আগে আমি বলতে চাই, আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করতেছি। আচ্ছা। আমার ঘটনাটা হচ্ছে, মানে এই ঘটনাটা আমি বেসিক্যালি শুনেছি আমার ফ্রেন্ডের থেকে। আর এই ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ডের ভাবির বাসার একটা ঘটনা। সে পুরান ঢাকায় একটা বাসায় আগে ভাড়া থাকতো এবং তাদের বাসাটা ছিল এল শেপের। দেন তাদের বাসার যেই টয়লেটটা ছিল সেই টয়লেটের পাশে একটা বিরাট পেয়ারা গাছ ছিল এবং সেই পেয়ারা গাছে অলওয়েজ পেয়ারা ধরা থাকতো। সেই বাসায় একটা বাচ্চা ছেলেরাও ভাড়া থাকতো। সেই ছেলেটার নাম ছিল অ্যাটম এবং সে মানে ক্লাস 4-এ পড়তো। দেন ওই গাছের আরেকটা প্রবলেম ছিল। সেই প্রবলেমটা হচ্ছে রাত 1:30 বা 2টা এই টাইপের সময় ওই গাছটা কোনো বাতাস ছাড়াই মানে ঝাঁকি খেত এবং অনেক নাড়ানো শব্দ পাওয়া যেত। দেন একদিন মানে একটা ছেলে ওই বাসায় ভাড়া থাকে, ওই ছেলেটার নাম হচ্ছে সাগর। সে তার স্টাডি করছিল রাত্রেবেলা। দেন সে গাছটা ঝাঁকানোর শব্দ পায়। দেন সে তার গেট খুলে বের হয় এবং গিয়ে দেখতে পায় যে গাছটা অনেক জোরে জোরে কে জানি নাড়াচ্ছে। দেন সে তার সামনে যায়, সামনে গিয়ে দেখতে পায় যে একটা মেয়ে সাদা শাড়ি পরা, তার এক সাইড পুরোপুরি ঝলসানো ছিল এবং সে গাছটাকে নাড়াচ্ছে। এই জিনিসটা দেখার পর সে খুব জলদি বাসার মধ্যে ব্যাক করে তার রুমে এবং অনেক ভয় পেয়ে যায়। দেন এই ঘটনা শেষ। তার কিছুদিন পরে যে ছেলেটার নাম বললাম আমি অ্যাটম, সেই ছেলেটা প্রায় সময় মানে 12টা 12:30টার দিকে দুপুর সেই গাছে উঠে বসে থাকতো এবং পেয়ারা খেত। দেন একদিন সে সেম ভাবে গাছে ওঠে এবং পেয়ারা খাচ্ছিল। দেন হঠাৎ করে সে গাছ থেকে পড়ে যায়। তারপরে তার ফ্যামিলির লোকজন দৌড়ে যায় এবং ওই যে ছেলেটার নাম বললাম সাগর, যে ফার্স্টে জিনিসটাকে দেখেছিল, সেও যায়। সে গিয়ে যখন ফার্স্টে গাছের দিকে তাকায়, সে দেখে সেই জিনিসটা গাছের উপরেই বসে আছে এবং মানে নিচে দেখছে। পরে সে সাথে সাথে ফ্যামিলি লোকজনদেরকে বলে যে বাচ্চাটাকে নিয়ে তোমরা হসপিটালে চলে যাও। তারপর হসপিটালে যায়। দেন রাত্রেবেলা সেই ছেলেটা আর তার মা ওই হসপিটালে স্টে করেছিল। দেন তার মা যেটা দেখতে পায় যে রাত গভীর রাতই ছিল, সে দেখে তার ছেলের বেডের মাথার কাছে একটা সেম জিনিসটাই, ওই মেয়েটা এক সাইড ঝলসানো, পুড়ে গেলে যেমন মানুষের শরীর ঝলসে দেয় না, সেম একই টাইপের ঝলসানো ওই মহিলাটা সেই তার বাচ্চাটাকে টেনে নিয়ে যেতে চেষ্টা করছে। দেন এটা দেখার পরে তার মা খুব ভয় পেয়ে যায় এবং খুব জোরে চিৎকার করে। তারপর হসপিটালে যারা স্টাফ ছিল, নার্স ছিল, তারা সবাই চলে আসে। দেন আর দেখে যে বাচ্চাটার মাথাটা মানে ওই বেড যেই বেড ছিল, যে বেডে শোয়া ছিল, সেই বেডের খুব কাছে চলে গেছে, মানে তাকে কেউ সামনের দিকে উপরের দিকে টেনেছে, এই টাইপের কিছু। দেন সকালবেলা তারা সেদিন রাতে সবাই আবার চলে গিয়ে ঘুমিয়ে যায়। দেন সকালবেলা সেই ছেলেটা আর বেঁচে নেই, সেই ছেলেটা মারা যায়। দেন তাকে
ওইখানের একটা মানে কবরস্থানের নামটা আমি বলতে চাচ্ছি না, সেই কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন শেষে আমার যে ফ্রেন্ডের ভাবি তার চাচা জানাজা পড়ে এবং দাফন করে সেম ভাবে মানে গোসল করতে যায়। গোসল করতে যখন যায়, ওয়াশরুমটার যে ওয়ালটা ছিল, ওয়ালটা বেশি উঁচু ছিল না। সে ওয়ালের উপরে দেখে সেম ওই মহিলাটাই বসে আছে, কিন্তু তার চেহারাটা ওই অ্যাটম যে বাচ্চাটার কথা আমি বললাম, সেই বাচ্চাটার চেহারা এবং তার মুখের মধ্যে ফোসকা পড়া। এটা দেখার পরে সে খুব বেশি ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। তার কিছুদিন পরে তার শরীর থেকেও সেম ভাবে ওই ফোসকা উঠে যায় এবং দেন সে তারপরে হুজুর তাকে ডেকে নিয়ে আসা হয়। হুজুর তাকে মানে তাবিজ দেয় একটা, যে তাবিজের সাহায্যে সে এখনো পর্যন্ত বেঁচে আছে এবং এখন সুস্থই আছে। তো রাসেল ভাই, ঘটনাটি আমার নিজের সাথে ঘটা। রাসেল ভাই, ঘটনার দিন আমি আমার নানুর বাড়িতে ছিলাম, মানে নানুর বাড়িতে যাই দুপুর 2টার দিকে। যখন আর কি আমার নানা কাজ থাকে, এগুলো শেষ করতে করতে আপনার মাগরিবের আজান দিয়ে দেয়। যখন টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিব, তো তখন রাসেল ভাই মানে মাগরিবের আজান দিছে, তার আপনার 10 থেকে 15 মিনিট পরে আমি রওনা দিই, তো সিএনজি করে। তো মানে আমার নানুর বাড়িটা হচ্ছে এলাঙ্গা, টাঙ্গাইল থেকে প্রায় আপনার 10 কিলোমিটার দূরত্ব। তো সিএনজিতে 10-15 মিনিট লাগে। তো রাসেল ভাই, আমি টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে আসি এবং রাসেল ভাই এই জায়গায় আপনাকে একটু ইনফর্ম করা দরকার। সেটা হচ্ছে যে আমার বাসায় 2টা ওয়েতে যাওয়া যায়। এখন আপনার টাঙ্গাইল মেন টাউন হয়ে স্টেডিয়ামের ওই দিক দিয়ে যাওয়া যায়, আর আরেকটা হচ্ছে শর্টকাট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট হয়ে যাওয়া যায়। তো রাসেল ভাই, আমি খুব টায়ার্ড ছিলাম, তো যার কারণে ওই দিন ওই আপনার ডিস্ট্রিক্ট হয়ে আমি আমার বাসায় যাব বলে চিন্তা করি এবং একটা রিক্সা নিয়ে ডিস্ট্রিক্ট গেট হয়ে আপনার অ্যাকর্ডের উত্তর পূর্ব প্রান্তে একটা ব্রিজ আছে, তো সে জায়গায় রিক্সা নিয়ে যাই এবং রিক্সা থেকে নামি। এই জায়গায় রাসেল ভাই অ্যাকর্ড সম্পর্কে আপনাকে একটু বলা দরকার। সেটা হচ্ছে এই অ্যাকর্ডটা বেশ পুরনো, বেশ কিছু পুরনো বিল্ডিং আছে এবং রাসেল ভাই অ্যাকর্ডের রাস্তাগুলো ভাঙা, ল্যাম্প পোস্ট, রাস্তার দুই পাশে যে ল্যাম্প পোস্ট সেগুলো আসলে আপনার বেশ পুরনো, মরিচা ধরে গেছে। তো এই কারণে রাসেল ভাই এগুলোতে আপনার ইলেকট্রিসিটি মানে যে বিদ্যুৎ সংযোগটা থাকার কথা এগুলো নেই। রাস্তাগুলো আপনার পুরো অন্ধকার থাকে সন্ধ্যার টাইমে বা রাত্রে। তো রাসেল ভাই, আরেকটু আপনাকে এই জায়গায় বলা দরকার, সেটা হচ্ছে যে অ্যাকোয়ারের ঠিক দক্ষিণ পশ্চিম প্রান্তে আমার বাসাটা। অ্যাকোয়ার ব্রিজের ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা আপনার মির্জা মাঠ বরাবর, আর আপনার বাম দিকে যে রাস্তাটা সেটা আপনার আমার বাসা বরাবর চলে গেছে, মানে দক্ষিণ পশ্চিমে। তো রাসেল ভাই, এই জায়গায় আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনার যে আমার বাসার দিকে যে রাস্তাটা চলে গেছে ওই ব্রিজের বাম দিকে, ওই রাস্তা ধরে ব্রিজ থেকে একটু এগুলেই হাতের ডান পাশে একটা আপনার পুরনো বিল্ডিং পড়ে, আর সাথে একটা আম গাছ আছে, বেশ পুরনো। তো রাসেল ভাই, যেহেতু অন্ধকার ছিল, ল্যাম্পপোস্টগুলোতে ইলেকট্রিসিটি ছিল না, তো আমি রাসেল ভাই আমার ফোনে টর্চ ইউজ করি, আমার কাছে ফোন ছিল। তো আমি যখন রাসেল ভাই ওই পুরনো বিল্ডিং এর আম গাছটার কাছাকাছি চলে আসি, মানে 2 থেকে 3 হাত দূরত্বে, তখন রাসেল ভাই আমি টর্চের আলোতে একটা বৃদ্ধা মহিলা দেখতেছি। তো বৃদ্ধার মহিলাটা আসলে রাসেল ভাই, এটা তার একটু বর্ণনা দেওয়া দরকার। উনি ছিলেন রাসেল ভাই, মানে তার চুলগুলো ছিল একেবারে পাকা, পরনে সাদা একটা নর্মাল কাপড় পরা, গায়ের চামড়াগুলো কুচকানো ছিল। আর রাসেল ভাই, আমি যখন তার কাছাকাছি চলে আসি, তখন রাসেল ভাই আমি যেটা মানে তো আমার টর্চের আলো তার মুখে পড়ে এবং উনি আমার দিকে অনেকটা মানে ওনার চাহনিটা, উনি আমার দিকে তাকায়, ওনার চাহনিটা ছিল আপনার বেশ উইয়ার্ড আর কি। রাসেল ভাই, এমনিতেই আমি টায়ার্ড ছিলাম, আর মানে এটা দেখার পরে আমার একটা আনইজি ফিল হয়। তো রাসেল ভাই, আমি তাকে ক্রস করে তাতে বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে আমি ফ্রেশ হয়ে রেস্ট করি। তারপর আপনার নিত্য প্রয়োজনীয় কাজ সেরে আমার ডিনার করতে করতে রাসেল ভাই 9:30 বা 10টা বেজে যায়। তো দেন রাসেল ভাই, আমি আমার বাসায় চলে যাই। এই জায়গায় রাসেল ভাই আপনাকে একটু ইনফর্ম করি যে আমি আমার বাসাতে মানে একাই ঘুমাই, আর আমার মানে রাত জেগে মুভি দেখার একটা অভ্যাস আছে। তো রাসেল ভাই, ওই দিনও তার ব্যতিক্রম হয় না। তো মুভি দেখতে দেখতে আমার রাত্রে 2:30 বা মানে 3টা বেজে যায়, 2:30-3টা বেজে যায়। তো তখন রাসেল ভাই আমার প্রচন্ড মানে মুভি শেষ হয়ে যায়, আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল। তো আমি
আপনার ওয়াশরুমে যাই, ফ্রেশ হওয়ার পরে আবার রুমে আসি, দরজা লক করে আমি আমার বাতি নিভিয়ে দিয়ে বিছানায় যাই। এবং রাসেল ভাই যেহেতু টায়ার্ড ছিলাম, সো আমি ঘুমানোর সাথে সাথে মানে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে যাই। তো রাসেল ভাই ঘুমের মধ্যে আমি যা দেখতে পাই, মানে ঘুমের মধ্যে আমি সবটাই দেখতে পাই যে ওই বৃদ্ধা মহিলাটি আমার ডান হাত ধরে টানতেছে, এবং রাসেল ভাই মানে ওনার মুখে একটা ভয়ানক হাসি ছিল। আর এই জায়গায় তার একটি বিবরণ দেওয়া দরকার। তার চোখ ছিল রাসেল ভাই, কিন্তু চোখের যে মণিটা এটা ছিল না। এটা আপনি স্বপ্নে দেখছেন? হ্যাঁ, স্বপ্নে দেখছি। চুলগুলো ছিল এলোমেলো। আর রাসেল ভাই মানে ওই যে মুখে যেটা বললাম আর কি, বিভৎস একটা হাসি। তো রাসেল ভাই এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আমার ঘুমটা ভেঙে যায়। আর ঘুম ভাঙার পরে রাসেল ভাই যেটা হয় সেটার জন্য আসলে আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এর মাঝখানে আমি আপনাকে একটু ইনফর্ম করতে চাই, সেটা হলো যেহেতু আমার দরজা লক, আমার জানালা বন্ধ, আর প্লাস আমার লাইট অফ ছিল, তো রাসেল ভাই রুমে মানে কোনো প্রকার আলো প্রবেশ করার কোনো ওয়ে ছিল না। তো রাসেল ভাই ঘুমটা ভাঙার সাথে সাথে আমি যেটা ফিল করি যে আমার ডান হাত ধরে কেউ টানতেছে। তো রাসেল ভাই সাথে সাথে আমার যেটা মনে হয় যে মানে কিছুক্ষণ আমি যে আগে যেটা আমি দেখেছি, কয়েক সেকেন্ড আগে আমি যেটা দেখেছি, সেটা যদি স্বপ্ন হয় তাহলে এটা কি, এটা আমার আর কি মানে নিজের মন বলে ওঠে। তো রাসেল ভাই তখন আর আমার বোঝার বাকি থাকে না যে এটা আসলে মানে সামথিং ইজ রং। তো তখন রাসেল ভাই আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পরে রাসেল ভাই আমি যখন মানে তখন চিৎকার করার জন্য চেষ্টা করতেছিলাম, বাট আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। তো এই অবস্থায় রাসেল ভাই আমি কি করব আসলে বুঝতে পারতেছিলাম না। আর এ জায়গায় আরেকটু মানে অ্যাড করা দরকার রাসেল ভাই, যে হাতটা বা যে অশরীরটা আমার হাতটা ধরেছিল, তার হাতটা রাসেল ভাই মানে আমি ফিল করতেছিলাম তার হাতটা ঠান্ডা, মানে বেশ ঠান্ডা। তো রাসেল ভাই আমি আসলে কি করবো বুঝতে পারতেছিলাম না। তো হঠাৎ আমার মনে হয় যে আয়াতুল কুরসি পড়লে আপনার যেটা যে জিন ভূত প্রেতাত্মা আমরা যেটাই বলি না কেন, এটা আসলে কোনো ক্ষতি করতে পারে না বা আশেপাশে ঘিরতে পারে না। তো রাসেল ভাই আমি প্রথমবার ট্রাই করি আয়াতুল কুরসি, মানে আমার পড়া শুরু করি। তো মাস পর্যন্ত যখন যাই, মানে অর্ধেক পড়া শেষ, তখন রাসেল ভাই আমি আর মানে মনে করতে পারি, আমি ভুলে যাই ব্যাপারটা। তো রাসেল ভাই সেকেন্ড বার আমি ট্রাই করি খুব ভয়ে ভয়ে। তো রাসেল ভাই সেকেন্ড বারও এই একই ঘটনা ঘটে। তো দেন রাসেল ভাই থার্ড টাইমে আমি মানে খুব ভয়ে ভয়ে আয়াতুল কুরসি পড়া আমার শেষ হয়ে যায়। মানে তখন আর কোনো সমস্যা হয়নি, খুব কষ্ট করে বলি। তো দেন রাসেল ভাই যেটা হয় যে হাতটা আমার হাত ধরেছিল বা যে অশরীরটা হাত আমার হাত ধরেছিল, তবে আমার হাতটা ছেড়ে দেয়। আর তখন রাসেল ভাই আমি বিছানার থেকে লাফ দিয়ে নেমে আমার ওই লাইটটা, রুমের লাইটটা জ্বালিয়ে দিই। রাসেল ভাই আমি রুমের মধ্যে কাউকে দেখতে পাই না। আর তখন রাসেল ভাই আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে আপনার 4:10 বা 15 এরকম হবে। আর ওই রাতে রাসেল ভাই এই ঘটনার পরে আমি আর ঘুমাইতে পারিনি সারা রাত। মানে আপনার তারপরে 4টার পরের থেকে আপনার লাইট জ্বালিয়ে আমি মানে রুমেই আপনার শোয়াচ্ছিলাম। এই ছিল রাসেল ভাই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি ঘটনায় ফিরে যাই। এটা হলো আমার বাড়ির ঘটনা। আমার বাড়িতে একজন লজিং থাকতো, মানে অর্থাৎ জাগির মাস্টার থাকতো। পরীক্ষা দেওয়ার জন্য আসছিল আর কি। যেহেতু রাসেল ভাই, আমার ফ্যামিলির কথা বলা উচিত, কারণ আমার বাবা একজন মাওলানা, আমার দাদাও মাওলানা। যাই হোক, আমার দাদা বাবা এরা সবাই প্যারানর্মাল ঘটনার সাথে মানে একটু একটু জড়িত। যদি এরা প্যারানর্মাল ঘটনাগুলা মানে কিছু কাজ করে আর কি, তার ইফেক্ট গুলা পরে হলো আমাদের উপরে আর কি, এরকম। যাই হোক, আমি ঘটনায় যাই। পরীক্ষা দেওয়ার জন্য যখন আমার জাগির মাস্টার আমাদের বাসায় আসে, বাড়িতে আসে, তখন তাকে থাকার জন্য একটা ঘর দেওয়া হয়। রাসেল ভাই আমার বাড়ির বর্ণনাটা দিই। আমার বাড়িটা এমন, একটা আগে ওই জায়গাতে একটা জঙ্গল ছিল আর কি। বাড়ির আশপাশে আমাদের বাড়ির পাশে যে ছিল, ওনার জায়গা এটা। উনি ওই সব প্যারানর্মাল ঘটনার সাথে জড়িত হওয়ার কারণে উনি ওনার জায়গাটা বিক্রি করে দেয় যে এখানে যদি কেউ বাড়ি করে তাহলে ওনার জন্য ভালো হয় আর কি। তো অনেক কম দামে পাওয়াতে আমার বাবা জায়গাটা কিনা, ওইখানে একটা গভীর পাকারও ছিল, তো ওটা ভরাট করে আমাদের বাড়িটা করা হয়। এখনো আমার বাড়ির পিছনে বাজার আছে, অবশ্য আগের মতো তো ঘন না। যাই হোক, ঘটনায় যাই। তো জাগির মাস্টার প্রত্যেকদিন রাত্রে অনেক রাত অবধি পড়ে।
তখন আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না, তো হারিকেনের আলো দিয়ে পড়তে হতো, হারিকেনের আলো। অনেক রাত পর্যন্ত পড়ার পরে ঘুমায়। তখন আমার বাবা যখন নামাজে যাবে, ফজরের নামাজ পড়তে যাবে, তখন তাকে ডাকে, প্রত্যেকদিন ডাকে। তখন সে ডাকলে সে উঠে আবার পড়তে বসে আর কি, নামাজ পড়ে পড়তে বসে। তো যেই দিন ঘটনাটা ঘটে সেই দিন সেম আমার বাবা উনাকে ডাকে, তো দেখে ডাকের কোনো শব্দ দেয়, মানে সারা শব্দ দেয় না। তখন হয়তো বাবু ভাবছে যে উনি মানে অনেক রাত অব্দি হয়তো বা পড়ালেখা করছে, তো এই জন্য বেশি ঘুমাইতে আছে। যাই হোক, আমি নামাজ পড়ে আসি, তারপরে উনাকে ডাকবো। যাই হোক, রাসেল ভাই একটা কথা বলি, উনি যখন রাত্রে ঘুমানোর সময় হারিকেনের আলোটা হালকা একটু কমায় দিয়ে, মানে সারা রাত আলো থাকেই ঘরে, কিন্তু ওই দিন ঘরে কোনো আলো ছিল না। উনি হারিকেন বন্ধ নিভে গেছিল আর কি। তো নামাজ শেষ করে আব্বু যখন আসার পরে তাকে ডাকার জন্যই করলো, তখন দেখে যে না, সে অনেক নাক ডাকছে, আর নাক ডাকে এরকম জোরে জোরে নাক ডাকছে আর কি। তখন যখন শব্দ দিল না, তখন অনেক ডাকাডাকির পরে তখন দরজাটা আর কি ভাঙতে হয়। কিন্তু ভিতরে ঢুকে দরজা ভাঙার পরে ভিতরে যখন ঢোকার পরে দেখে যে সে মানে বমি করছে, এমনকি পেশাব পায়খানা করে অনেক মানে খাতা বালিশ নষ্ট করে ফেলাইছে, প্লাস সে চৌকি থেকে নিচে পড়ে গেছে আর কি। তখন আশপাশের মানুষজনকে ডাকা হয়, সকালবেলা ডাকা হয়, সবাই মিলে আসে। পরিষ্কার করার পরে তেল মেল দেওয়ার পরে হাসপাতালে যখন নেওয়া হয়, রাস্তার মধ্যেই সে আর কি মারা যায়। তারপর আমার বাড়ির বাসার ওনার কাছ থেকে যেটা শোনা, যে উনি প্রত্যেক দিনই অনেক রাত্রে উঠতো, ওঠার পরে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সে ওযু করার জন্য যখন ওই আমার পাশের বাসার সে ওইখানে আসার পর পাশের বাসার ওইখানে ওযু করে আর কি, ওদের টিউবওয়েলে। যখন টিউবওয়েলে সে প্রথম চাপটা দেয়, তখন ওই টিউবওয়েলটা ছিল আবার আমার ওই জাগে যে রুমেটা থাকতো ওই রুমের পাশাপাশি আর কি টিউবওয়েলটা ছিল। যখন টিউবওয়েলে প্রথম চাপটা দিল, তখন উনি একটা জিনিস দেখলো যে আমাদের ওই জাগে যে ঘরটাতে থাকতো, ওই ঘরটা নড়াচড়া করতেছে, এমনকি একটা শব্দ আসতেছে ঘরের ভিতরে, একটা নড়াচড়া একটা শব্দ। এরপর ওই ঘরের মধ্যে থেকে একটা আলো বের হয়ে আমাদের যে বাড়ির পিছনের যে বাজারটা ছিল, বাজারের মধ্যে গিয়ে ওই আলোটা নিভে যায়। তখন সে ভাবে যে এরকম তো হয়ই, অনেক কিছুই তো আলো টালো দেখা যায়। এটা ভেবে উনি আর পরে কিছু বলে নাই, কিন্তু সকালবেলা যেটা আমরা দেখলাম সেটার জন্য আর কি এটা বলতে হলো। রাসেল ভাই, ঘটনাটা আমার নানুর কাছ থেকে শোনা। ঘটনাটা মেবি আপনার 1965 বা 70-এর দিকে হবে, নানু আমাকে যেটা বলে। তো রাসেল ভাই, আমি প্রথমে নানুর বাড়ির বিবরণটা দিতে চাই। সেটা হচ্ছে যে আমার মানে নানুর বাড়িটা ছিল মানে তখনকার সময়ে নানুর বাড়িটা সামনে একটা পুকুর ছিল, তো পুকুরের অপোজিট সাইডে ওই নানুর মামার বাড়ি ছিল। তো রাসেল ভাই, নানুর বাড়ি যে সাইডে ছিল ওই সাইডে একটা পুরনো মানে বট গাছ ছিল আর কি। তো রাসেল ভাই, নানুর বাড়ি মানে মামার বাড়ির পাশে থাকলে যেটা হয় যে সবসময় যাতায়াত করা হয়। তো রাসেল ভাই, আমার নানু সবসময় মামার বাড়িতে যাতায়াত করতেন, খেলাধুলা করতেন। তো এমন একদিন রাসেল ভাই উনি খেলাধুলা করতেছিলেন মামার বাড়িতে, আপনার মামার তো ভাইয়ের সাথে। তো এমন সময় আপনার মানে সন্ধ্যা হয়ে যায় আর কি, খেলতে খেলতে। রাসেল ভাই, আমার নানু তখন তার নিজের বাড়িতে যাবে, তো এই কারণে খেলা বাদ দিয়ে আপনার তার মামার কাছে যায় আর কি, যে মামাকে বলতে যে মামা আমি নিজের বাড়ি যাচ্ছি আর কি, বাড়ি চলে যাচ্ছি। তো রাসেল ভাই, এটাকে একটু বলা দরকার, যেহেতু ওই পুকুর পাড় দিয়ে তার দিনে অনেকবার যাতায়াত করতে হয়, সে কারণে রাসেল ভাই উনি একাই হাঁটা শুরু করে। রাসেল ভাই, নানু যখন পুকুর পাড় ধরে হেঁটে হেঁটে প্রায় অর্ধেক পর্যন্ত চলে এসছে, তো হঠাৎ করে তার চোখ যায় বট গাছের দিকে। এবং রাসেল ভাই, নানু আমাকে যেটা বলে যে নানু দেখতে পায় যে মানুষ আকৃতির কেউ একজন শূন্যে ভর করে নিচে নেমে আসে এবং আমার নানুকে তার নাম ধরে ডাকতে থাকে। রাসেল ভাই, নানু আমাকে যেটা বলে যে ওই অশরীরটা বা
ওই জিনিসটার আপনার ভয়েসটা ছিল খুব উইয়ার্ড। রাসেল ভাই, আর এই জায়গায় একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে নানুর যে মা ছিলেন ওনার সাথে জিন ছিল। তো ওই জিনি নানু আমাকে যেটা বলেন যে ওই জিনটা নাকি অনেক খারাপ ছিল এবং অনেক প্রবলেম করতো তাদের। তো রাসেল ভাই সেই হিসেবে অনেক ছিল আপনার, আমার নানুর এক্সপিরিয়েন্স ছিল এই বিষয়ে। তো রাসেল ভাই নানু বুঝতে পারে যে এটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং প্রচন্ড ভয় পেয়ে যায়। এবং নানু আমাকে যেটা বলে যে উনি মানে তার দৌড়ে তার মামার বাড়ির দিকে ব্যাক করার জন্য চেষ্টা করেন, কিন্তু উনি এত ভয় পান যে আসলে দৌড় দিতে পারতেছিলেন না। তো এমন সময় রাসেল ভাই হঠাৎ করে আমার নানুর চোখ যায় ওই অশরীরটার পায়ের দিকে, এবং রাসেল ভাই মানে নানু যেটা বলেন যে ওই অশরীরটার পা মাটির থেকে প্রায় 1 হাত উপরে ছিল। এবং নানু যেটা খেয়াল করে যে তখন ওই অশরীরটা তার নানুর নাম ধরে ডাকতে ডাকতে তো তার কাছে আসতে থাকে, তার দিকে এগুতে থাকে। তো রাসেল ভাই তখন নানু আর নিজেকে ধরে রাখতে পারে না, রাসেল ভাই চিৎকার করে নানু যখন সেন্সলেস হয়ে যায়। তো তার চিৎকার শুনে তার মামার বাড়ি এবং নিজের বাড়ির লোকজন ছুটে আসে এবং তাকে পুকুর পাড় থেকে আপনার সেন্সলেস অবস্থায় উদ্ধার করে। তো তারপর তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আসলে কি ঘটেছিল, তখন রাসেল ভাই তিনি সম্পূর্ণ ঘটনাটাকে আর কি খুলে বলেন। এই ছিল রাসেল ভাইয়ের ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমার ঘটনা এটা হচ্ছে আমার ফ্রেন্ডে, ওর নাম রিনা, ও থাকে হলো দিল্লি রোডে। তো ঘটনাটা ওকে নিয়েই। তো ওদের বাসাটা হচ্ছে দিল্লি রোডে একতলা একটা বাসাটা অনেক পুরানো, এবং বাসা একটু ডিসক্রিপশন আমি দিতে হয় যে ওদের বাসাটার মধ্যে আপনার 2টো রুম, একটা কিচেন এবং একটা গোডাউন টাইপের রুম ছিল, এবং ওদের বাথরুমটা ছিল বাসার বাইরে, এবং ওদের উঠানে বেশ অনেকগুলো গাছ ছিল। তো বাসাটা নিয়ে আগে থেকে অনেক বিভিন্ন কথা রয়েছিল যে বাসাটা খুব ভালো না। তো ওরা মাঝে মাঝে আপনার বাসাটা রাত্রিবেলা আওয়াজ শুনতে পেতো, গাব পড়ার আওয়াজ পেতো, কিন্তু সকালে উঠে দেখতেছে কোনো গাব টাপ কিছুই পড়া নেই। তো এইভাবে ওরা যাচ্ছিল। তো ওরা যখনই রাত্রে বের হতো কাউকে না কাউকে একজনকে নিয়ে বের হতো। তো একদিন হচ্ছে যে ও রাত্রেবেলা বেরোয়, টয়লেটে যায়। যে টয়লেটে যাওয়ার পর হঠাৎ করে দেখে যে টয়লেটের গেটের মধ্যে নক করতেছে তার ছোট ভাইয়ের আওয়াজ দিয়ে, বলতেছে আপু আপু। পরে ও যখন গেটটা খুলে দেখে যে ও ছোট ভাই একটু দূরে দাঁড়িয়ে আছে, এবং ওদিকে তাকিয়ে বলছে তুমি কেন এত রাত্রে একা বেরিয়েছো, তোমাকে যদি মেরে ফেলে। তো এই বলে ও যখন ভাইদের দিকে তাকাতে যায়, দেখে যে ওর ভাইটা আস্তে আস্তে গায়েব হয়ে যায়। ও তাড়াতাড়ি খুব ভয় পেয়ে গেটের কাছে চলে আসে, দেখে গেট ভেতর দিয়ে বন্ধ। তো ও ভয়ে দরজা নক করতে শুরু করে, এবং ওর মা এসে গেট খুলে বলে যে তুমি কিভাবে বাইরে গেলে, গেট তো বন্ধ করা। তো এইভাবে ও ঘরে চলে যায়, এবং ওর মা একটু দোয়া করে ফু দেয়। তো এর 2-3 দিন পর ও হঠাৎ করে রাত্রিবেলা পানি তেষ্টা লাগে, ও উঠে রান্নাঘরে যায় এবং পানি খায়। পানি খেয়ে ওদের যে রান্নাঘরের পাশে একটা গোডাউন ছিল, যেখানে যত সব আনইউজ জিনিসপত্র রাখা হতো, সাধারণত খোলা হতো না। তো ও রান্নাঘর থেকে বেরিয়ে হঠাৎ করে তাকিয়ে দেখে যে ওই গোডাউনের গেটের সামনে ওর মা দাঁড়িয়ে আছে। তো এখানে বলা হয় যে ওর মা কোনো সময় চুল খোলা রাখতো না, বাট ও যে দেখলো যে ওর মায়ের চুল খোলা এবং শাড়ি নীল রঙের একটা শাড়ি পরে আঁচলটা নিচে পড়া। তো ও তাকিয়ে আছে, এবং ওর মা বলছে কি ব্যাপার তুমি একা বের হচ্ছে কেন। এই বলে ওর মা বডিটা ঠিক আছে, বাট মাথাটা ঘুরতে শুরু করলো। এই দেখে ও যখনই সরতে যাবে ওকে প্রচন্ড ধাক্কা দেয়, ও পড়ে যায় এবং হাতে ব্যথা পায়। তারপর ওকে ওর সেন্স হারিয়ে ফেলে। তখন সকালবেলা যখন ওর সেন্সটা আসে, তখন ওর মা জিজ্ঞেস করে যে কি অবস্থা, কি ঘটনা। ও খুলে বলে, ওর মা বলে না আমি তো ছিলাম না। তো ওর বাবা আবার একটু ঝাড়ফুঁক করতো। বাবা বললো যে এই বাসাটা প্রবলেম আছে, তোমাদেরকে 3টে তাবিজ, ওদের 3জনকে মা ভাই এবং 3টে তাবিজ দেয়, বলে যে সবসময় তোমরা এটা পড়ে থাকবে। তো এরকম ওরা ভালোই যাচ্ছিল। তো হঠাৎ একদিন অনেকদিন পর তো ও গোসল করে তাবিজটা খুলে রেখেছিল এবং ওই ভুলে গেছিল পড়তে। বাট হঠাৎ করে ছাদে উঠে একটা হাঁটাচলা করতেছে, এমন টাইম হঠাৎ মনে হলো যে ওর পিছে কেউ একজন। ও যখনই ঘুরতে গেল দেখলো একটা মানে এর মতো ওকে ধাক্কা দিয়ে ও ডিগবাজিকে পড়ে যায় এবং ব্যথা পায়। সাথে ওই ইন দ্যাট টাইম ওর ছোট ভাই উপরে আসে, এসে ওকে ধরে। ঠিক আছে, দেখে যে হাত পা ছিঁড়ে গেছে। ওকে বাসা নিয়ে যায় এবং বাবা বলে যে তোমরা কেন তাবিজটা করেছো, এবং ওরা এখন পর্যন্ত ওই তাবিজটা করে থাকে, ওই বাসাতেই আছে। এই হচ্ছে আমার ঘটনা।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। তো আমার ঘটনাটা ছিল ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে আমি অ্যাম্বুলেন্সের ব্যবসা করি, এটা সবাইকে বলেছি। তো একদিন রাত্র 10টা থেকে 11টার দিকে আমি আসতেছি ঢাকা মেডিকেলের ওই লাশকাটা ঘরের পিছন সাইড দিয়ে বের হচ্ছি। তো ওই দিন অনেক মানে গরমের দিন, কিছু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে মানে আকাশটা অন্ধকার আচ্ছন্ন ছিল। তো পাশ দিয়ে যাচ্ছি, দেখি একটা ছোট্ট বাচ্চা, মানে দূর থেকে দেখছি একটা ছোট্ট বাচ্চা, ও ওই একটা ড্রেনের থেকে হাত দিয়ে কি যেন উঠাচ্ছে আর খাচ্ছে। তো ওটা দেখে আমি একটু কৌতূহলবশত আগাই, যে কে বাচ্চাটা এইভাবে এত রাত্রে কি উঠায় আর খায়। আগায়া যখন সামনের দিকে যাচ্ছি তখন দেখি যে লাশকাটা ঘরের কোনা দিয়ে যে ড্রেনটা, যে ওটা মানে তাদের যন্ত্রপাতি ধুইয়া যে পানিটা ফালায়, পানিটা ওই নিচ দিয়ে আসে, অনেক গন্ধ। ওইখান থেকে ওই ছেলেটা কিছু মানে মাংস, নাড়ি পুরি এই ধরনের কিছু জিনিস উঠাচ্ছে আর খাচ্ছে। আমি দেখে খুব মানে ভয় পেয়ে যাই যে এই ছেলেটা এই এত রাত্রে এই জায়গার এই সব উড়াইতেছে খাইতেছে। আমি গিয়ে একটা দাবজি দিই, এই বাচ্চা তুমি এখানে কি করো, এগুলো কি খাইতেছো? ও আমার দিক তাকিয়ে মানে খুব ভয়ঙ্কর ভাবে একটা হাসি দেয়। আমি আবার ওকে দাবজি দিই, চাপ ছেলে ওঠো, যাও এখান দিয়ে যাও, বাসা কই তোমার। ও কোনো কথা বলে না, আবার উঠায়, আবার খায়, আবার হাসি দেয়। একটা পর্যায়ে যখন আমি ওর কাছে গিয়ে মানে ওকে মারবো এরকম একটা হাত উঠাইলাম, ও ভয়ঙ্কর ভাবে উঠা মানে আমার 2 পার সামনে এসে মানে আমাকে কামড় দিবে এরকম মানে চেহারা করে। আর ওর দাঁতগুলা এবং চেহারাটা দেখে কালো কুটকুট, মানে দেখে আমি ঠিক করে দিয়ে বাইরে মানে দৌড় দিয়ে রাস্তায় চলে যাই। যাওয়ার সাথে সাথে ওই জায়গা একটি দোকানের পাশে গিয়ে আমি দাঁড়াই। এই ছিল আমার মানে ঘটনাটা। ওকে, মানে সেদিন আপনি প্রচন্ড তার মানে ভয় পেয়েছিলেন। আমি আপনাদের এখন যে ঘটনাটি বলবো সেটা হলো মির্জাপুরের তরফপুর গ্রামের। তো ঘটনাটি আমার ফ্রেন্ডের দাদার সাথে ঘটেছিল। আমার ফ্রেন্ডের দাদা ছিল অনেক বয়স্ক একজন লোক। তিনি একদিন রাতে মধ্যরাতে তার ঘুম ভাঙে এবং তিনি টয়লেটে যাওয়ার প্রয়োজন মনে করে। তখন তিনি বের হয়ে আপনারা জানেন গ্রাম অঞ্চলের বাড়ির সামনে বসার জন্য জায়গা থাকে। তো তিনি ওইখানে এসে বসেন। বসার পর তিনি দেখেন যে উঠানের মাঝে একজন মহিলা, প্রায় 7 থেকে 8 ফিট একটা মহিলা কালো কাপড় পরে দাঁড়িয়ে আছে। তো উনি কৌতূহলের শুরুতে জিজ্ঞেস করেন, কারণ উনি এখানে সবাইকে চিনেন আর এত রাতে কোনো মহিলার বাসার বাইরে থাকার কথা না। তো তিনি জিজ্ঞেস করলেন আশেপাশের মানুষের নাম দিয়ে জিজ্ঞেস করেন, তুমি অমুক বা তমুক। তো তখন তিনি কোনো উত্তর দেয় না। এই কথা বলতে বলতে তিনি চারদিকে এগিয়ে আসেন। তখন তিনি চিৎকার দেয় এবং তার ছেলে ঘর থেকে বের হয়ে টর্চ মেরে দেখে যে কিছু নাই। তখন তিনি টয়লেটে যান। টয়লেট থেকে ফিরার পথে আবার দেখে যে সেই ঘরের কোনায় সেই মহিলাটি দাঁড়ায় আছে। তো তিনি কিছু না বলে ঘরের মধ্যে চলে যান। তো রাসেল ভাই তখন থেকেই ঘটনাটা শুরু। তখন তারপর থেকে ওই রাতের বেলা বড় বড় ইটের চাকা, মাটির চাকা এগুলা তার ঘরের চালের উপর মারতে থাকতো এটা। তারপরে এক সময় দেখা গেল যে তার উপদ্রব বেড়ে গেল এবং বড় বড় গাছগুলাতে অনেক তুফানের সৃষ্টি করতো এবং ঘরের চালের মধ্যে অনেক জোরে বাইর দিয়ে থাকতো। তো এক সময় রাসেল ভাই তিনি কৌতূহলবশত বের হয়ে দেখতে চান যে কি হচ্ছে। তো দেখেন যে একটা আলোর গোলা গাছ, যেই গাছটার উপর যাচ্ছে ওই গাছটাই অনেক ভাবে কাঁপতেছে এবং এতভাবে কাঁপতেছে যে ডালপালাগুলো ভাঙছে এবং চালের উপর পড়ছে। তো তখন রাসেল ভাই তিনি ভয়ে ঘরের ভিতর চলে যায়। তিনি তখন কিছু বলেন না। তারপর কিছুদিন পর আপনারা জানেন হয়তো যে গ্রাম অঞ্চলে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে দিনমজুর যারা তারা কাজ করতে যায়। তো ওনাদের অনেক শস্য ক্ষেত ছিল। তো সেখানে কাজ করার জন্য কিছু লোক এনেছিল। তো ওনাদের জন্য থাকার একটা ঘর দিয়েছিল। তো সেই ঘরে এই জিনিসটা ডিস্টার্ব করা শুরু করলো। প্রথমে তার দরজায় নক করতো, দরজা খুলে দেখতো যে কিছু নাই। তো তারপর আবার আপনারা জানেন টিনের ঘরের উপর যে ফাঁকা থাকে ওই ফাঁকা দিয়ে তারা সেটা উকি দিত। তো তারা অনেক ভয় পেত, যারা দিনমজুর ছিল। তো একদিন রাতে দেখে যে দিনমজুররা যে ঘরের চালের নিচে যে একটা থাকে কাঠ থাকে, সেই কাঠের উপর সেই মহিলাটা বসে আছে। তো ওইটা দেখার পর তারা অনেক ভয় পায় এবং তাদের সবারই অনেক জ্বর আসে। তো যখন তাদের জ্বর আসে তারা অনেক ভয় পায়। তারপর আস্তে আস্তে যখন তাদের জ্বর ভালো হয়ে যায় তখন তারা ওই গ্রাম ছেড়ে পালিয়ে যায় ভয় কিছু না বলে। তখন তার দাদা ভাবলো যে জিনিসটা অনেক দূর এগিয়ে গেছে, তো এখন কিছু করা দরকার। তো তার দাদা একটা কবিরাজকে ডাকেন এবং কবিরাজকে বলেন সব ঘটনা খুলে। তখন কবিরাজ বলে যে আপনাদের বাসার পাশে একটা বাঁশঝাড় ছিল। তো
তখন তিনি বললেন যে হ্যাঁ বাচ্চাটা ছিল, তো এইটা আপনারা কেটে ফেলেছেন। তখন তিনি বললেন হ্যাঁ আমরা তো এটা কিছুদিন আগে কাজ করার জন্য কেটে ফেলছি। তো বলতেছে যে ওই বাচ্চাটার মধ্যে ওই পেতনিটার বাসা ছিল, যেটা আপনারা কেটে ফেলেছেন, যার কারণে এখন ওই পেতনিটা আপনাদের কাছে বিভিন্ন ধরনের ভয় দেখাচ্ছে। তো বলতেছে যে ওর দাদা বলতেছে যে এখন কি কিছু করার মতো নাই। তো ওই কবিরাজটা বলতেছে যে এটা তো একেবারে কিছু করা যাবে না, তবে আপনাদের উপর কিছু উপদ্রব কম করবে তার জন্য আমি পানি পড়া দিচ্ছি, এটা সকাল সন্ধ্যা বাড়ির চারিদিকে ছিটিয়ে দিবেন। তো বাড়ির চারিদিকে ছিটিয়ে দেওয়ার পর রাসেল ভাই এখন তাদের আস্তে আস্তে তাদের উপদ্রব কমে। প্রথমে ইটের চাকা মারতো, যে ওই ইটের চাকা তারা মারতো না, তখন আস্তে আস্তে উপদ্রব কমে, কিন্তু বাসার আশেপাশে যে গাছগুলোতে তুফানের সৃষ্টি করতো ওইটা এখনো করে যাচ্ছে। তো রাসেল ভাই এটা ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আপনার 2005 সালের ঘটনা। আমি আমার ফুফু বাড়ি শিবচরে বেড়াতে যাই। বেড়াতে যাওয়ার পর ওই জায়গায় প্রতিটা হাই স্কুলে ইন্টার স্কুল খেলা হয়। তো ওই খেলায় আমি এক গ্রাম থেকে আরেক গ্রামে খেলতে যাই। তখন ওইখানে মানে খেলার মধ্যে গ্যাঞ্জাম হয়। গ্যাঞ্জাম হওয়ার পর আমি ওইখানে কাউকে চিনি না, দৌড়ে গিয়ে একটা বাড়ির ভিতরে পলাই। তো পলানোর পরে আপনার ওই মানে খাটের নিচে গিয়ে আমি পলাই থাকি। পরে অনেক রাত্র হয়ে যায়, তারপর আমি ওইখান থেকে বের হয়ে চলে আসি। আসার পরেই পথে ঘটে আমার কিছু ঘটনা। কতদূর আগানোর পরই আপনার একটা খাল বাজে, ওই খালের ওইখান দিয়ে একটা সাঁকো পার হই। সাঁকো পার হওয়ার পরই একটা বড় বিড়াল সামনে কালো দাঁড়িয়ে আছে। তা আমি বারবার ওটা কেরম ধাওয়া দিই, ও সরে না। পরবর্তীতে মানে একটু সামনে আগায়া যখন জোরে ধাওয়া দিয়ে চলে যায়, আমি ওই সাঁকোটা পার হয়ে ওপার যাওয়ার পরই সামনে দেখি আবার সেম মানে একটি বিড়াল। ওই বিড়ালটিকে মানে আবার আমি যখন আগাই, মানে সামনের দিকে আগাইয়া আবার যখন ওই পাও দিয়ে জোরে জোরে বাড়ি মারি, ও সরে যাওয়ার পরে আমি কিছু দূর হাঁটতে একটি জঙ্গলের ভিতর দিয়ে যখন মানে যাচ্ছি, রাস্তার পরে একটা মাঠ বাজে। মাঠের চারিদিকে বন, বড় বড় ঘাস। ওর ভিতরে দেখি একটা মহিলা, অনেক বয়স্ক মহিলা, সে আস্তে আস্তে আমার সামনে হেঁটে যাচ্ছে। তো আমি পিছ থেকে মহিলাকে বলতেছি কি যে চাচি আমি সরকারের স্কুলে যাব, কোন রাস্তায় যাব, আমাকে একটু দেখান, আমি চিনি না। উনি 2-3বার জিজ্ঞাসার পর কোনো কথা বলে না। তৃতীয়বার যখন আমি একটু জোরে হেঁটে ওনার কাছে যাই, তখন উনি বলে 3 নদীর মোহনায়, খুব ভয়ঙ্কর ভাবে বলে 3 নদীর মোহনায় আয়। আমি আগাই, মানে ওনার কথা শুনে আমি আস্তে আস্তে ওনার পিছনে হাঁটতে দেখি ওই মহিলা কতদূর গিয়ে মানে নদীর 3টা মুখ ওই দিকে নামে, আমাকে ডাকে, এই আয়। আমি ওদিক না গিয়ে এদিকে মানে সামনের রাস্তা দিয়ে আবার উল্টা দিকে মানে ওই সাইডে হাঁটতে থাকি। হাইটা কিছু দূর আসার পরে দেখি শুধু চারিদিকে মানে নদীর চর আর এদিক মানে কোনো বাড়ি ঘর কিছু নাই। কিছু দূর হাঁটতে যেতে থাকি। সামনে গিয়ে দেখি আবার একটা মহিলা, সে নাচতেছে। ওইটা দেখে আমি আরো ভয় পেয়ে যখন একটু সামনে যাই, সামনে গিয়ে আমি তখন দোয়া পড়তে থাকি, সূরা পড়তে থাকি। পড়ার পরে মানে কতদূর আগানোর পরে দেখি একটা মানে বাড়ি, ওই বাড়ির ওইখানে গিয়ে মানে দৌড় দিয়ে একটা ঘরের সামনে গিয়ে আমি পড়ে যাই। এই ছিল ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমার নাম আরমান। আমার বাড়ি রাজশাহীতে। ঘটনাটি আমার বাবার সাথে ঘটে। ঘটনাটি আমার বাবার নিজের মুখেই শোনা। আমি তখন অনেক ছোট যখন এই ভয়ানক ঘটনাটি ঘটে। আমার বাবা অনেক ধার্মিক মানুষ ছিলেন ছোটবেলা থেকেই। প্রতিদিনই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়তেন ও সুন্দর আতরের গন্ধে এবং রাত জেগে তেলাওয়াত করতেন। একদিন বাবা গভীর রাতে কোরআন তেলাওয়াত করছেন। হঠাৎ তিনি অনুভব করেন পুরো রুমটা সুন্দর আতরের গন্ধে ভরে গেছে। আতরের গন্ধটা অনেক তীব্র হচ্ছে, ধীরে ধীরে, খুব ধীরে। হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। বাবা মোম জ্বালিয়ে তেলাওয়াতে মগ্ন ছিলেন। তিনি তখন দরজা খুলে যাওয়ার শব্দ পান। তিনি পেছনে তাকিয়ে দেখতে পান সাদা কাপড় পরে একটি মেয়ে আসছে এবং বাবার ভাষ্যমতে মেয়েটি অনেক সুন্দর। মেয়েটি ধীর পায়ে এসে বাবার জায়নামাজের পাশে বসে এবং বাবাকে ফিসফিস করে বলে, আপনার কণ্ঠস্বর অনেক সুন্দর। মেয়েটিকে দেখে বাবা অত্যন্ত ভয় পান এবং দৌড়ে পাশের রুমে এসে আমার দাদির কাছে এসে অজ্ঞান হয়ে যান। সেদিন রাতে ভয়ের চোটে বাবা আর নামাজ পড়েন না, দাদির পাশে ঘুমিয়ে রাত পার করেন। এরপর থেকে বাবা যেদিনই কোরআন তেলাওয়াত করতেন, ঠিক সেদিনই সেই মেয়েটি আসত। ফলে বাবা অনেক ভয় পেতেন, যার ফলে দাদি বাবাকে এক হুজুরের কাছে নিয়ে যান। হুজুরের জিন ছিল।
হুজুর জিনের মাধ্যমে জানতে পারেন যে মেয়েটি আসত সে পুরী সম্প্রদায়ের ছিল। সে বাবাকে পছন্দ করত। বাবার কোরআন তেলাওয়াত অনেক পছন্দ করত সে, কিন্তু সে বাবার কোনো ক্ষতি করত না। হুজুর দাদিকে বলল বাবাকে বিয়ে করিয়ে দিতে। যেই ভাবা সেই কাজ। বাবাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। বিয়ের কাহিনীটা একটু ভিন্ন ছিল। আমাদের ঘরে একটা বড় কাঁঠাল আকৃতির মাটির ব্যাংক ছিল। প্রায়ই হতো কি ব্যাংকে পয়সা ফেলার শব্দ হতো, ঝনঝন শব্দ। এতে বাবা একটু চিন্তিত হলেন। এমনকি বিছানার নিচে থেকেও কুটকুট শব্দ হতো, যার ফলে বাবা বিছানা থেকে নেমে বিছানার নিচে কি আছে দেখার জন্য চেক করলেন। তিনি বিছানার নিচে উকি দিয়ে দেখতে পেলেন একটা মেয়ে বসে আছে। সে একদৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছে এবং তার হাতে রয়েছে একটি সাপ। সেটি দেখা মাত্রই মহিলাটি বাবার গলা চেপে ধরেন এবং বাবা গোঙাচ্ছিলেন। এমন সময় আম্মুর ঘুম ভেঙে যায়। আম্মু বাবাকে ধাক্কা দিতেই সেটা গায়েব হয়ে যায়। পরের দিন উঠে নানিকে ব্যাপারটি জানানো হয়। নানি বাবাকে বলেন, তুমি মেয়েটি আসলে তাকে বলবে তোমার বউ আছে, সংসার আছে, তুমি তার সাথে যেতে চাও না, সে যেন চলে যায়। আমাদের নানির বাড়ির অনেক বড় বাগান ছিল। বাবা ওই দিন বিকেলে বাগানের দিকে যান। তখন ফলের মৌসুম ছিল। বাগানের দিকে গিয়ে ভেতরে অনেক দূর থেকে দেখতে পান সাদা কাপড় পরে একটা মেয়ে ভেসে ভেসে আসছে। বাবার কাছে এসে মেয়েটি বাবাকে বলে, আমি তোমাকে আমার দেশে নিয়ে যেতে চাই। তখন বাবা নানির শিখিয়ে দেওয়া কথাগুলো মেয়েটিকে বলে, যে তার সংসার আছে, তার স্ত্রী আছে, তাকে যেন ছেড়ে দেয়। যার ফলে মেয়েটি ক্ষিপ্ত হয়ে বাবাকে সজোরে আঘাত করে। সেখানে বাবা জ্ঞান হারিয়ে ফেলে। বাবাকে খুঁজে না পাওয়ায় মামারা বাবাকে খুঁজতে গিয়ে বাবাকে বাগানে মাটিতে পড়ে থাকতে দেখে এবং ধরে নিয়ে আসে। ওই দিন বাবাকে নানিবাড়ির এলাকায় অনেক বড় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বাবাকে দেখে আসনে বসেন এবং বলেন, ওই মেয়েটি বাবাকে অনেক পছন্দ করে এবং বাবাকে নিয়ে যেতে চায়। যার কারণে বাবা যখন বিয়ে করেছে সেটা জানতে পারে, তখন সে বাবাকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে থাকে। এমনকি সেদিন বিছানার নিচে সাপটি বাবার গায়ে ছুঁড়ে মেরেছিল, বাবাকে মেরে ফেলার জন্যই সেটা করেছিল। হুজুর বলল, একটি তাবিজ এবং গোসল দিলে এটি থেকে রেহাই পাওয়া যাবে। যেন 7 ঘাটের পানি, গোলাপ জল, হুজুরের পানি পড়ে সবকিছু ঠিক করা হলো এবং প্রাণীর চামড়া দিয়ে তাবিজটি লিখে সেই তাবিজ ব্যবহার করতে দিলে। পরবর্তীতে বাবা সেই জিনিসগুলো ব্যবহার করে এবং আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এরপরে একদিন বাবাকে স্বপ্নে দেখানো হয় সেই ব্যাংকটি ভাঙার জন্য। পরের দিন বাবা, আমি তখন যথেষ্ট বড় হয়েছিলাম এবং আম্মু সবার সামনে ব্যাংকটি ভাঙতে থাকেন। সেটা যখন ভাঙা হয় তখন অনেক পুরনো সময়ের কয়েন পাওয়া যায়। এমনকি অনেক জিনিস পাওয়া যায় যে আগে যেগুলো আমরা দেখিনি। পরে বাবা জিনিসগুলো কোনো হুজুরকে দেখান না, সেগুলো নিজের কাছে রেখে দেন। রাত প্রায় 3টে থেকে 4টে নাগাদ। চোখে ঘুম আসছে না, তাই বাহিরে বেরোলাম। বাহিরে তখন শনশন বাতাসের আওয়াজ। মনে ভয়, কি জানি হয়। এদিক ওদিক তাকালাম, কিন্তু আশেপাশে কেউ নেই। আচমকা কাছের গাছের ডাল মরমর করে উঠেও শনশন বাতাসে কান্নার আওয়াজ। স্পষ্ট অনুভব করলাম কে যেন ছায়ার মতো পিছু পিছু হাঁটছে আর ভয়ঙ্কর স্বরে বলছে, তারা আসছে, আমাকে খাবার দে, আমি খুব ক্ষুধার্ত, আমি বহুদিন যাবৎ কিছু খাইনি। কানে ভেসে আসলো করুণ স্বরে বাচ্চার কান্নার আওয়াজ। সামনে এগোলাম আর বললাম, কে ওখানে, কে? আর এত রাতে কান্নার আওয়াজ আসছে কেন? নিশুতি রাত, চারদিক নিস্তব্ধ, কেবল বাতাসের শব্দ আর সেই করুণ কান্না। আমি সাহস করে আরও 1 কদম এগিয়ে গেলাম। হঠাৎ একটা ঠান্ডা বাতাস আমার গায়ের ভেতর দিয়ে যেন চলে গেল। গায়ের লোম দাঁড়িয়ে গেল, কণ্ঠ শুকিয়ে এলো। মনে হচ্ছিল অদৃশ্য কেউ আমার শ্বাস আটকে ধরছে। আবার সেই ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো, আমার ক্ষুধা মেটাও, না হলে তুই হবে আমার শিকার। একটা গাছের নিচে ছোট্ট একটা ছায়ামূর্তি বসে আছে, দেখতে যেন একটা বাচ্চা,
কিন্তু তার চোখ জ্বলছে লাল আগুনের মতো, মুখে এক রাশ হাহাকার। আমি থমকে গেলাম। হঠাৎ সে ছায়া মাটির ভেতর থেকে উঠে এলো, যেন কোনো কুয়োর গহ্বর থেকে উঠছে ধোঁয়ার মতো। ধীরে ধীরে তার মুখ বদলে যেতে লাগল। বাচ্চার মুখ থেকে সেটা এক ভয়ঙ্কর বিকৃত নারীর মুখ হয়ে উঠল। চুলগুলো এলোমেলো, চোখে লাল রঙের জল, দাঁতে কালচে লাল দাগ লেগে আছে। সে চিৎকার করে উঠল, তুই কি আমার সন্তানকে খাবার দিবি? আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা যেন আটকে গেল মাটির সাথে। চারপাশে শয়ে শয়ে হাত, কঙ্কালের মতো, মাটি ফুঁড়ে উঠে আসছে। সবাই বলছে, আমরা ক্ষুধার্ত, আমরা পৃথিবী ছেড়েছি ক্ষুধায়, এবার তুই আমাদের আহার। তখন হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো এবং আমি দেখতে পেলাম এক পুরনো ভাঙা স্কুল ঘর, যেটা নাকি বহু বছর আগে আগুনে পুড়ে ছাই হয়েছিল। আমি যেদিকে তাকালাম দেখি সেই ছায়াটি সেই স্কুল ঘরের গেটের সামনে দাঁড়িয়ে। সে আস্তে করে বলল, আমরা এখনো সেই শেষ দিনের খাবার খুঁজি, যেদিন আমাদের আটকে রাখা হয়েছিল স্কুলে, না খেয়ে। আগুনের গ্রাসে আমাদের জীবন শেষ হয়ে গিয়েছিল, কেউ আমাদের খাবার দেয়নি। আমার মাথা ঘুরে গেল। আমি শুধু বললাম, আমি কি করতে পারি? সে বলল, যদি বাঁচতে চাস আমাদের ক্ষুধা মেটাতে হবে। প্রতিদিন রাত ৩টায় খাবার দিয়ে যা সেই গাছটার নিচে। আমি দৌড়ে বাড়ি ফিরলাম, দরজা বন্ধ করলাম, আর ঘুমাতে পারলাম না। পরদিন রাত ৩টে বাজতেই সেই গাছের নিচে ভয়ে ভয়ে রেখে এলাম কিছু খাবার। পরের দিন আর কোনো কান্না শুনিনি, কিন্তু ৭ দিন পর আমি দেখলাম খাবার কেউ স্পর্শ করেনি, কেউ খায়নি। আর তখন ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল নিজে নিজেই। সেই ভয়ঙ্কর কণ্ঠ আবার বলল, তুই ভুলে গেছিস, আমরা নশ্বর মানুষের খাবার খাই না, চিরকাল ক্ষুধার্তই থাকি। আকাশ ছিল এক অত্যন্ত অভাবী যুবক, যে জীবিকার জন্য মায়াপুর গ্রামের বিভিন্ন জায়গায় হাড় ভাঙা খাটুনি খাটত। তার মা ছিলেন ভীষণ অসুস্থ এবং শয্যাশায়ী। অভাবের তাড়নায় তাদের সংসার চালানো দিন দিন অসম্ভব হয়ে উঠছিল। একদিন কাজ শেষে আকাশ গ্রামের এক নির্জন বটতলায় বসে থাকা এক বৃদ্ধার পাশে গিয়ে বসল। বৃদ্ধা ছিল অদ্ভুত রকমের রহস্যময়ী। তার চোখ দুটো ছিল অতি গভীর আর চতুর। বৃদ্ধা নিচু গলায় ফিসফিস করে জিজ্ঞেস করলেন, বাছা, তুমি কি চিরকাল এই অভাবের যন্ত্রণায় ধুঁকে ধুঁকে মরতে চাও? আকাশ হতবাক হয়ে বলল, এ কথা কেন বলছেন মা? বৃদ্ধা তখন এক হাড় হিম করা গোপন রহস্য ফাঁস করলেন। ওই পাহাড়ের ওপারে এক অতি প্রাচীন গুহা আছে, যেখানে স্তূপ হয়ে আছে সোনা আর রত্নে ভরা এক বিশাল গুপ্তধন। কিন্তু সাবধান, সেই ধনের রক্ষক হল এক ছায়ামূর্তি, অশরীরী আত্মা। যদি তোমার বুকে সাহস থাকে তবে ওই বিপুল ঐশ্বর্য তোমার হতে পারে। আকাশের মনে তখন সম্পদের তীব্র লোভ জেগে উঠল। মায়ের চিকিৎসা আর অভাবের জ্বালা থেকে মুক্তি পাওয়ার এমন সুযোগ সে কোনোভাবেই হাতছাড়া করতে চাইল না। সে ওই রহস্যময়ী বৃদ্ধার কথা অনুযায়ী গভীর রাতে সেই নির্জন গুহার উদ্দেশ্যে যাত্রা করল। নিঝুম রাতের অন্ধকারে পাহাড়ের পিচ্ছিল পথ বেয়ে সে যখন গুহার সামনে এসে দাঁড়াল, তখন চারপাশ ছিল শ্মশানের মতো নিস্তব্ধ। গুহার মুখে থাকা এক বিশাল পাথর অনেক কষ্টে সরিয়ে সে ভেতরে প্রবেশ করল। গুহার ভেতরটা ছিল ধুলোয় ভরা আর স্যাঁতস্যাঁতে। দেয়ালের গায়ে খোদাই করা ছিল কিছু অবদ্ধ প্রাচীন লিপি। আকাশ গুহার আরও গভীরে যেতেই দেখল এক বিশাল অন্ধকার ঘর, যেখানে রাশি রাশি সোনা আর রূপার স্তূপ রাখা আছে। উজ্জ্বল ঐশ্বর্য দেখে আকাশের চোখ লোভে চকচক করে উঠল। হঠাৎ তার নজর পড়ল মাঝখানে রাখা একটি বিশাল সোনার থালার দিকে। সেই থালাটির উপর অদ্ভুত সব চিহ্ন আঁকা ছিল, যার মর্ম উদ্ধার করা আকাশের পক্ষে ছিল অসম্ভব। এই মহামূল্যবান থালাটি নিলেই আমার ৭ পুরুষ রাজার হালে থাকবে। এই ভেবে আকাশ পরম আবেশে থালাটি হাতে তুলে নিল
ঠিক তখনই পুরো গুহার ভেতর এক বিভীষিকাময় গর্জন প্রতিধ্বনিত হয়ে উঠল। গুহার চারপাশের বাতাস মুহূর্তেই ভারী হয়ে এলো, যেন অন্ধকার থেকে কোনো এক অশুভ শক্তি তার দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে। এক গম্ভীর কণ্ঠ চিৎকার করে উঠল, কার এত বড় সাহস যে আমার সংরক্ষিত ধনে হাত দেয়? আকাশ প্রচণ্ড আতঙ্কে থালাটি জাপটে ধরে পেছনে হটতে লাগল, কিন্তু তার চারপাশ যেন কুচকুচে কালো ছায়ায় ছেয়ে গেল। এক আকস্মিক ঝটকায় গুহার মেঝে থরথর করে কাঁপতে লাগল, আর সেই গাঢ় অন্ধকার থেকে এক বিশাল ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। তার চোখ দুটো ছিল রক্তবর্ণ এবং মুখে ছিল এক পৈশাচিক হাসি। সেই মূর্তিটি বলল, তুই কি জানিস এই ধনসম্পদ কিসের? আকাশ আতঙ্কে কোনো কথা বলতে পারল না, তার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগল। মূর্তিটি আবার বলে উঠল, এই ধন অতি ভয়ঙ্কর অভিশাপে ভরা। যারা এর মোহে এখানে এসেছে তারা কেউই আর দিনের আলো দেখতে পায়নি। আকাশ বুঝতে পারল সে নিজের অজান্তেই কত বড় ভুল করে ফেলেছে। সে থালাটি ছুঁড়ে ফেলে দিয়ে প্রাণের ভয়ে পালাতে চাইল, কিন্তু দেখল তার পা দুটো যেন মাটির সাথে চিরতরে গেঁথে গেছে। তার দেহের চারপাশে ধোঁয়ার মতো কালো কুণ্ডলি পাক খেতে লাগল, আর সে অনুভব করল তার রক্ত মাংসের শরীর ধীরে ধীরে পাথর হয়ে যাচ্ছে। আকাশের বুক ফাটানো আর্তনাদ গুহার দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো, কিন্তু বাইরের পৃথিবীর কেউ তা শুনতে পেল না। ধীরে ধীরে আকাশ এক নিশ্চল পাথরের মূর্তিতে পরিণত হল এবং সেই অভিশপ্ত ধনের স্তূপের মাঝে চিরদিনের জন্য বিলীন হয়ে গেল। মায়াপুর গ্রামের লোকেরা পরদিন থেকে আকাশকে অনেক খুঁজেছিল, কিন্তু কেউ তার চিহ্ন পর্যন্ত পেল না। তারা এখন আর ওই পাহাড়ের দিকে যাওয়ার সাহস পায় না, কারণ লোকমুখে প্রচলিত আছে যে ওই গুহায় যে প্রবেশ করে সে আর কোনোদিন ফিরে আসে না। এরপর থেকে যখন রাত গভীর হয় এবং চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন পাহাড়ের ওই গুহার ভেতর থেকে এক করুণ আর যন্ত্রণাদায়ক কণ্ঠস্বর ভেসে আসে, আমাকে মুক্ত করো, আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই। গ্রামের বৃদ্ধরা আজও বলেন, সম্পদের তীব্র লোভ মানুষকে এক অন্ধকার বিনাশের পথে নিয়ে যায়, যেখান থেকে ফেরার কোনো পথ থাকে না। কিন্তু এই রহস্যময় পৃথিবীর লোভী মানুষগুলো বারবার সেই ভুলই করে চলেছে, আর এভাবেই তারা একে একে হারিয়ে যাচ্ছে সেই অন্ধকার গুহার অতল গহ্বরে।